নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ২৬-এর ভোটের আগেই বিরাট দাবি, আর ক্ষমতায় ফিরবেন না মমতা। বোমা ফাটালেন সাংসদ। ভাঙন প্রয়াণ ইস্তফায় হাতছাড়া ১২ বিধায়ক। পদ্মবনে কাটা হয়ে রয়েছেন আরও ৮ জন। বিজেপিতে বাড়ছে স্নায়ুর চাপ। ঢুকতে পারবে, বেরোতে পারবে না। অর্জুনের জন্য কামারহাটিতে ব্যুহ তৈরি মদনের। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকীর। কি নিয়ে কথা? ইডি আধিকারিকদের ঘিরে ধরে হামলা, ভাঙা হলো গাড়ির কাঁচ। রাজ্য জুড়ে চরম নৈরাজ্য। মুর্শিদাবাদের এক তৃণমূল নেতার নাম ভোটার তালিকার 2 জায়গায়। আরও এক ট্যাংরা কসবা, 2 সন্তানকে গলা টিপে মেরে ঝুলে পড়লেন স্বামী স্ত্রী। এই রাজ্যে হিন্দুদের জনজাতি নিয়ে সরকার গড়ব, হুঙ্কার শুভেন্দুর। এবার আসছে বিস্তারিত খবরে। বছর ঘুরলেই বাজবে ভোটের দামামা। ২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল বিজেপি। ভুতুড়ে ভোটার ইস্যুতে বর্তমানে সরগরম বাংলা। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে সোমবার সংসদে সরব হয় তৃণমূল। 2 কক্ষেই এই নিয়ে সুর চড়াতে দেখা যায় তাদের। নির্বাচন কমিশনকেও ভুলের জবাব দিতে হবে বলে মন্তব্য করেন সৌগত। এই বিষয়ে আশু সমালোচনার দরকার রয়েছে বলে জানান কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিকে পাল্টা তৃণমূলের অভিযোগকে হাস্যকর বলে কটাক্ষ করেন বিজেপি সাংসদ দীনেশ। দাবি করেন বাংলায় আর ক্ষমতায় আসবেন না মমতা। একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিরোধীদের নিশানা করেন বিজেপি সাংসদ দীনেশ। বলেন, ওরা মহারাষ্ট্রে হেরেছে, হরিয়ানায় হেরেছে, উত্তরপ্রদেশের উপনির্বাচনেও হেরেছে, এবার বাংলাতেও পরাজিত হতে চলেছে। পশ্চিমবঙ্গে পরাজিত হওয়ার আগের যন্ত্রণা থেকেই তৃণমূল এখন বিরোধীদের সমর্থন কুড়াচ্ছে বলে দাবি করেন বিজেপি সাংসদ। এরপরেই মমতাকে নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। দীনেশের কথায়, তৃণমূল কংগ্রেস বাংলায় কোনো কাজই করেনি, আর সেই কারণে ভোটার তালিকা ও ইভিএম নিয়ে ইস্যু তৈরি করবে। তৃণমূল ঘুণাক্ষরেও জানে হারাবে, সেই জন্য তারা তার কারণ খাড়া করার চেষ্টা করছে। রাজ্যের শাসক দল তৃণমূল, আর বিজেপি নাকি ভোটার তালিকায় কারচুপি করছে। হাস্যকর অভিযোগ। মমতার শাসনের দিন শেষ হয়ে এসেছে, উনি আর বাংলায় ক্ষমতায় আসবেন না। ছিলেন ৭৭ জন বিধায়ক, কিন্তু তাদের মধ্যে 2 জন সাংসদ থাকা অবস্থায় বিধানসভা নির্বাচনে জেতেন। রাজ্যের বিজেপির সরকার হচ্ছে না বুঝেই বিধায়ক পদে ইস্তফা দেন। গোড়াতেই নেমে গিয়েছিল ৭৫-এ। তারপরেও দফায় দফায় দল ছেড়েছেন 8 বিধায়ক, প্রয়াত 1 জন। আরও 1 জন ইস্তফা দিয়েছেন 2024 সালে লোকসভা ভোটে সাংসদ নির্বাচিত হয়ে। রাজ্যের যে 2 জেলায় মতুয়া ভোট সবচেয়ে বেশি, সেই নদিয়া এবং উত্তর 24 পরগনাতেও কয়েকজন বিধায়ক বিজেপি নেতৃত্বকে অনেক দিন ধরে চাপে রেখেছেন। এদের মধ্যে 3 জনকে নিয়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপির স্নায়ুর চাপ বেড়েছিল। তার মধ্যে 2 জনকে লোকসভা নির্বাচনের টিকিট দিয়ে কোনো ক্রমে দলবদল ঠেকানো হয় বলে দাবি বিজেপি সূত্রে। 2 জনেই হেরেছিলেন, কিন্তু ভোটের আগে তারা দল ছেড়ে চলে গেলে সেই ধাক্কায় বিজেপি আরও 2টি আসন হারাতে পারত বলে দলের একাংশ মনে করেন। লোকসভা ভোটে টিকিটের বিনিময়ে সেটা অত্যন্ত সামলে দেওয়া গিয়েছিল। ওই অঞ্চলের আরও এক বিধায়ক দিন দুয়েকের জন্য নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। তার পরিবার ওই এলাকায় রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাবশালী, কিন্তু পরিবারের অবস্থানের উল্টো পথে হেঁটে তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন বলে লোকসভা নির্বাচনের সময় রটে গিয়েছিল। সেই সম্ভাবনা সামলাতে এক ওজনদার নেতাকে হস্তক্ষেপ করতে হয়। বিজেপি এখন থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায়, কিন্তু তাতে প্রথমেই ধাক্কা লেগেছে হলদিয়ার তাপসীর দলত্যাগে। সেই আবহেই ওই 8 বিধায়ককে নিয়ে খানিক চাপে রয়েছে বিজেপি। তাদের গতিবিধিতেও তাই নজর রাখা হচ্ছে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজের অজ্ঞাতে চক্রব্যূহে ঢুকে কৌরব পক্ষের হাতে বন্দী হয়ে গিয়েছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন পুত্র অভিমন্যু। আর আজকের রাজনীতির মাটিতে খোদ অর্জুনের জন্যই তৈরি হচ্ছে ব্যুহ। নিজের এলাকা ছেড়ে অন্যের এলাকায় পা রাখলেই সেভাবে বন্দী হয়ে পড়বেন ব্যারাকপুরের বাহুবলী বিজেপি নেতা অর্জুন সিং। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি, বেলঘড়িয়ায় শুটআউট, গ্রেপ্তার সহ সাম্প্রতিক একাধিক ঘটনা রাজ্যের রাজনৈতিক মহলে তোলপাড় ফিরেছে। শাসক বিরোধী চরম দ্বন্দ্ব শুরু হয়েছে। যাদবপুরের নজিরবিহীন অশান্তির ঘটনা নিয়ে তৃণমূলকে দুষছে বাম বিজেপি। উল্টোদিকে বাম ও অতিবাম আঁতাতকে দায়ী করছে শাসক শিবির। এসবের মাঝে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপির অর্জুন সিং আবার তৃণমূল সিপিএমের গট আপ তত্ত্ব সামনে এনেছিলেন। তা মোটেই পছন্দ হয়নি শাসক দলের নেতা নেত্রীদের। এরই জবাব দিতে গিয়ে সোমবার মদন মিত্র বলেন, অনেকে এখানে ঢুকে দাঙ্গা তৈরির চেষ্টা করছে, সব বুঝতে পারছি। উদ্দেশ্য প্রণোদিতভাবে এখানে অশান্তির চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনকার জনতা খুব সচেতন, জেনে রাখুন।
অর্জুন সিং যদি নিজের এলাকা ছেড়ে এখানে এসে কিছু করতে চায় তাহলে এখানে ঢুকতে পারবে, কিন্তু বেরোতে পারবে না। কে অর্জুন? বিজেপি তো ওকে বসার চেয়ারই দেয় না। আগে নিজের জায়গা ঠিক করুক, তারপর অন্যের জায়গার কথা ভাববে। এর পাশাপাশি মদনের আরও আক্রমণ, যারা যারা নিয়মিত মজদুর ভবনে যাচ্ছেন আমরা তাদের উপর নজর রাখছি, কিন্তু আপনি নিজেও জানেন না কি হবে। তবে মদনের এই হুঁশিয়ারির পাল্টা এখনো কোনো প্রতিক্রিয়া দেননি ব্যারাকপুরের বাহুবলী নেতা অর্জুন সিং। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সোমবার বিকেলে নবান্নে প্রায় 10 মিনিট ধরে আইএসএফ এর চেয়ারম্যানের কথা শুনলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীকে কি জানিয়েছেন নওশাদ? তার এবং অতিরিক্ত জেলা শাসকের উচিত ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি করা, কিন্তু তা হয়নি। আমি উপযুক্ত সমস্ত জায়গাতেই জানিয়েছিলাম, সুরাহা মেলেনি তাতেও। তাই শেষ পর্যন্ত সর্বোচ্চ জায়গায় এসে বিষয়টি তুলে ধরলাম। নির্দিষ্ট গাইডলাইন মেনেই যাবতীয় কাজ হবে বলে মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছেন। ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারির ঘটনায় অর্থ পাচারের মামলায় সোমবার ইডি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় ইডি নগদ 30 লক্ষ টাকা, একটি পেনড্রাইভ এবং কিছু নথি বাজেয়াপ্ত করেছে। এই মামলায় রাজ্য জুড়ে 14টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি, যার মধ্যে রয়েছে ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেল এবং তার ঘনিষ্ঠ সহযোগী লক্ষ্মীনারায়ণ বনসালের বাড়িও। ইডি তদন্ত অনুযায়ী ছত্তিশগড়ের মদ কেলেঙ্কারিতে রাজ্যের রাজস্ব বিভাগের 2161 কোটি টাকার ক্ষতি হয়েছে। চৈতন্য বাঘেলের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে ইডি। এরপর ইডি মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। অভিযানের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ইডির পদক্ষেপকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি বলেন, নির্বাচনের সময় বিরোধীদের ভয় দেখানোর জন্য ইডিকে ব্যবহার করা হচ্ছে। আসলে 2018 সালে ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠনের পর ভূপেশ বাঘেল মুখ্যমন্ত্রী হন। 2019 থেকে 2022 পর্যন্ত রাজ্যে মদ কেলেঙ্কারির ঘটনা ঘটে। ইডির মতে এই পুরো কেলেঙ্কারি সম্পর্কে সরকার অবহিত ছিল। মদ কেলেঙ্কারির মামলায় অবৈধ অর্থ উপার্জন করা হয়। রাজ্য রাজস্ব বিভাগকে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হয়। বশির মোল্লা নামে ওই তৃণমূল নেতা কয়েকদিন ধরেই এলাকায় ঘুরে ঘুরে ভোটার তালিকা মিলিয়ে দেখছিলেন। ভাগ্যের পরিহাস এমনই যে এখন উনি নিজেই 2 জায়গায় নাম তুলে রেখেছেন। মুর্শিদাবাদের ডোমকলে এমনই অভিযোগ উঠছে, এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের দাবি, ভোটার তালিকা সংশোধন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। বিজেপির তরফে দাবি করা হয়েছে, মুর্শিদাবাদের ডোমকলের সালামপুর এলাকায় তৃণমূল অঞ্চল সভাপতি বশির মোল্লার নাম 2 জায়গায় ভোটার তালিকায় রয়েছে। সালামপুর অঞ্চলের কলাবেড়িয়া প্রাথমিক স্কুলের ভোটার তিনি, সেখানে রয়েছে তার ভোটার কার্ড। আবার বেনিয়াখালী এলাকার পঞ্চাননপুরেও ভোটার তালিকায় নাম রয়েছে বশিরের, সেখানে রয়েছে আলাদা ভোটার কার্ড। এটা তার অজ্ঞাতে হয়েছে কি তা তো নয়, তিনি সজ্ঞানেই এটা করেছেন। অভিযোগ অস্বীকার করে বশির মোল্লা বলেন, আমি 1996 সালে সালামপুরে চলে আসি। তারপর কি করে বেনিয়াখালীর ভোটার তালিকায় আমার নাম রয়ে গেল জানি না। স্থানীয় এক তৃণমূল নেতা বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা সেই কাজ করেনি, তার দায় কোনো ভোটারের হতে পারে না। ওদিকে বিজেপির দাবি, নির্বাচন কমিশনের হয়ে রাজ্যে কাজ করে রাজ্য সরকার আধিকারিকরা। কলকাতার ট্যাংরা কসবার ছায়া এবার তেলেঙ্গানার হায়দ্রাবাদে। আর্থিক অনটনের জেরে আত্মঘাতী হলেন এক দম্পতি। তাদের পুত্রকন্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে আর্থিক সমস্যার কথাও লেখা রয়েছে। কয়েকদিন আগে কলকাতার ট্যাংরায় একই পরিবারের 2 গৃহবধূ ও এক নাবালিকার দেহ উদ্ধার হয়। জানা যায়, ট্যাংরায় ওই পরিবার ঋণে জর্জরিত ছিলেন। এরপর কসবায় এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাদের 2.5 বছরের পুত্র সন্তানেরও মৃতদেহ উদ্ধার হয়। সুইসাইড নোট থেকে জানা যায়, পুত্র সন্তানের অস্ত্রোপচারের জন্য দেনা করেছিলেন ওই দম্পতি। কলকাতার এই 2 ঘটনার ছায়া যেন এবার হায়দ্রাবাদে। সোমবার রাতে হাবশিগুড়ার বাড়ি থেকে ওই দম্পতির দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, বছর 44-এর ওই ব্যক্তি এবং বছর 35-এর স্ত্রীর দেহে 2টি আলাদা রুমে ছিল এবং তাদের নাবালক পুত্রকন্যার দেহ বিছানায় পাওয়া যায়। ওসমানিয়া ইউনিভার্সিটি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর এন রাজেন্দ্র বলেন, হাবশিগুড়া রবীন্দ্রনগর কলোনিতে ওই পরিবার বাস করত। সোমবার রাত 9:30 নাগাদ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, প্রথমে 2 সন্তানকে গলা টিপে খুন করে ওই দম্পতি। তারপর আলাদা রুমে তারা গলায় দড়ি দেন। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, সুইসাইড নোটটি লিখেছেন মৃত ব্যক্তি, যেখানে ওই ব্যক্তির আর্থিক সমস্যা ও তার অসুস্থতার কথা উল্লেখ করেছেন। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এন রাজেন্দ্র। পুলিশ জানিয়েছে, ওই পরিবার আদি বাড়ি মহাবুনগর জেলায়। বছরখানেক আগে হাবশিগুড়ায় আসে। মৃত ব্যক্তি একটি প্রাইভেট কলেজে লেকচারার ছিলেন, কিন্তু গত 6 মাস তিনি কর্মহীন ছিলেন। পুলিশ মনে করছে, এতদিন কর্মহীন থাকার ফলে পরিবারের আর্থিক অনটন শুরু হয়। তার জেরে হয়তো চরম পদক্ষেপ করেন ওই দম্পতি। সুইসাইড নোটে নিজের মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখে গিয়েছেন ওই ব্যক্তি। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে শুরু দলবদল।
গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়ে তৃণমূলে যোগদান করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন তিনি। সোমবার বিকেলেই সাংবাদিকদের শুভেন্দু বলেন, যেমন মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসের মতো দলবদলুদের লোকসভা নির্বাচনে হারিয়েছিলাম, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোল্লামূল প্রার্থী করে তাহলে আমাকে আর কিছু করতে হবে না। হলদিয়ার তোল্লামূলিরাই ওকে বিসর্জন দেবে। শুভেন্দু বলেন, অনেকেই দল ছেড়ে চলে গিয়ে আবারও ফিরে আসেন। সৌমেন রায় এসেছেন, আমাদের সঙ্গে অনেকেই যোগাযোগ রাখেন, তবে আমরা আর তাদের নেব না। আমরা এই রাজ্যে হিন্দুদের জনজাতি নিয়ে সরকার গড়ব। নিজের দুর্গে বিধায়ক হাতছাড়া হতেই চরম হুঙ্কার শুভেন্দুর পাশাপাশি তাপসীকে বিনছেন গেরুয়া শিবিরের অনেকেই। এদিকে গতকাল তৃণমূলে যোগদান করেন তাপসী। বলেন, প্রগতিশীল বাংলায় আমি বিজেপির এই বিভাজনের রাজনীতি আর মেনে নিতে পারছিলাম না। এই বিভাজনের রাজনীতিকে বাংলার মানুষ প্রত্যাহার করেছে। প্রসঙ্গত, আগে সিপিএম, তারপর বিজেপি আর এবার তৃণমূলে নাম লেখালেন তাপসী। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।